ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পূর্বে নারায়ণপুর বাইপাস থেকে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে লং মার্চকারীরা। আখাউড়া আগরতলা স্থলবন্দর মাঠে যখন পৌঁছে লং মার্চ, তখন সীমান্তে কড়া পাহারায় বর্ডার গার্ডের জওয়ানরা। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের কোনো বিমাতাসুলভ আচরণ মেনে নেবে না বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে একই হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। পথে পথে নেতাকর্মীদের স্বাগত অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে নয়াপল্টন থেকে যাত্রা করে লং মার্চ। ভুলতা, গাউসিয়া, বেলাবো, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে চলে লং মার্চ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের দিকে লং মার্চের এই অভিযাত্রা শুরু হয় নয়াপল্টন থেকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব চালাতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। আখাউড়া সীমান্তমুখী লং মার্চে পথে পথে ছিল মানুষের উপস্থিতি। 134 কিলোমিটারের দীর্ঘ লং মার্চ শেষে আখাউড়ায় সমাবেশ করে লং মার্চকারীরা বললেন, ভারতীয় সরকারকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার যাতে চাপ সৃষ্টি করে সেটা অচিরেই দেখতে চায় বাংলাদেশের মানুষ। হাসান, জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হাসান বলেন, ভারত শুধু স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, তারা তাকে রাজনীতিতে পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে, এই বাঙালি কিন্তু সে বাঙালি যে বাঙালি কোনদিন পরাভব মানে নাই। সাবেক মন্ত্রী। এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশকে নিয়ে ভারতের প্রোপাগান্ডা আর গত 16 বছরে শেখ হাসিনার দুঃশাসনের সমালোচনা করেন বক্তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ষড়যন্ত্র ঠেকাতে প্রয়োজন নির্বাচন। সেই সংস্কারটা কি? সেই সংস্কার কিন্তু গণতন্ত্রবিহীন রাষ্ট্র চলবে? সেই সংস্কারটা কি ওই সুশীল সমাজের এনজিওর লোকরা এই দেশে মাতব্বরি করবে আর রাজনীতিবিদরা চিনাবাদামকে পথে পথে হাঁটবে টোকাইয়ের মতো, তাই না? সজাগ সচেতন থাকতে হবে, আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার অধিকার আবার রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে। আবার আন্দোলনের ফসল ইতিমধ্যেই ছিনতাই করে ফেলেছে। বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপি দেশের জন্য কথা বলে। নাজিবুর রহমান, এনটিভি। তদন্ত সংস্থার সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যেতে পারে। তবে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা তার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে। তাছাড়া ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা অন্য দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে তারা ফেরত দিবেন, এমনটাই প্রত্যাশা করছি। আর না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যাবে। শেখ হাসিনার অনুপস্থিতিতেও গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে কোনো বাধা হবে না। ব্রিটিশ এই আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনের যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে। তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে।
সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হবে। এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কি সমস্যা হচ্ছে, কি কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং তা যেন আন্তর্জাতিক মানের হয় সে বিষয়ে তার অভিজ্ঞতা দিয়ে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টবি ক্যাডম্যান। হাসান জাবেদ, এনটিভি। শীর্ষক এই কর্মশালায় প্রধান উপদেষ্টা তার সরকারি বাসভবন যমুনা থেকে ভার্চুয়ালি যোগ দেন। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণেই পিছিয়ে আছে। পার্বত্য এলাকার মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক নয়, বিশ্ব নাগরিক হতে হবে। এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের। যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে তাদের শাস্তির আওতায় আনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করবে না জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত হতে পারে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ কাজের অগ্রগতি শূন্যের কোটায়। সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে। শূন্যতা শেষে আজ দুর্নীতি দমন কমিশনে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি। প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান। দুর্নীতির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান তিনি। একই সঙ্গে নিজেদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করার কথাও বলেন ডক্টর মোমেন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত কিনা এমন প্রশ্নের জবাবে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, দুদক এই সমাজেরই অংশ। সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন তার প্রভাব এখানেও পড়বে বলে জানান তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান সংস্থাটির নতুন এই অভিভাবক। দুদক এই সমাজেরই একটি অংশ, কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। এরকম বেশ কিছু অভিযোগ আমার বিরুদ্ধে আছে, সেটাও আপনারা দেখবেন। আমাদের যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, ন্যায়নিষ্ঠভাবে আপনারাও সেটা বিবেচনা করবেন। আমাদের নিরপেক্ষভাবে, ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে আমরা কাজ করে যাব। বুধবার চেয়ারম্যান ও একজন কমিশনার যোগ দিয়েছেন। বিদেশে থাকায় এখনও কর্মস্থলে যোগ দিতে পারেননি নতুন কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদ। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। সৃষ্ট সকলের মতামতের ভিত্তিতে সংবিধানের সংস্কারের প্রস্তাব করেছেন তারা। প্রধান বিচারপতি এরই মধ্যে ন্যায় বিচার নিশ্চিতে তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান সংস্কার কমিশনকে। জিনিস ভাবছি কমিশন হিসেবে, কমিশনের সদস্যরা আমরা তো সংবিধানের যে অংশগুলো বিচার বিভাগ সংশ্লিষ্ট সেগুলোকে বিবেচনা করছি, সেগুলোর কিছু কিছু সংস্কারের কথা তো আছে। ইতিমধ্যে
প্রধান বিচারপতির পক্ষ থেকে কিছু অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে। কর্মশালায় 12টি দেশের 20 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আর প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। ডাক্তার শফিক বলেন, ফ্যাসিস্টরা দেশে বিদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল দেশকে অশান্ত করার জন্য। পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে শেখ সহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের কর্ণধার সোহেল বলেন, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা প্রবাসী বাংলাদেশির প্রায় সময় কাতরোয়ায় এসে বিভিন্ন কেনাকাটা করেন ও স্থানীয় দোকানগুলোতে অনেক বাংলাদেশিরা চাকুরি করেন। তাদের উদ্দেশ্য করেই মূলত এই রেস্টুরেন্ট। চেষ্টা করা হবে এখানে প্রবাসীদের এসে যেন বাংলাদেশি খাবারের স্বাদটা গ্রহণ করতে পারে।